বন্ধুরা, দিলীপ ঘোষ এবার ফাইনালি উনি মুখ খুললেন। উনি এক বড় সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে উনি স্পষ্ট করে সর্বসম্মুখে বললেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে এবার চাকরি হারাদের জন্য বড় সুখবর, কারণ শিক্ষা দপ্তর চাকরি হারাদের জন্য বড় পদক্ষেপ নিয়েছেন। কী পদক্ষেপ নিলেন আর কী সুখবর, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে দিলীপ ঘোষ, যিনি মানে বলতে পারেন যে বিজেপির এক অন্যতম সংসদ, বা বলতে পারেন উনি এখন সংসদ না হলেও উনি কিন্তু বিজেপি কর্মী, তাই না? তো উনি মানে দিলীপ ঘোষ মানেই হলো গিয়ে যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, উনি যা বলেন সোজা সাপটা কথা বলেন, তাতে কারো খারাপ লাগলো কারো ভালো লাগলো ওনার কিচ্ছু যায় আসে না। সেভাবে দেখো যে দিলীপ ঘোষ কিন্তু কিছুদিন আগে বিয়ে করেছিলেন, যেখানেও ওনাকে বিভিন্ন কথা শুনতে হয়েছে। তারপরে কিন্তু দিলীপ ঘোষ এই যে স্ত্রীকে নিয়ে মানে জামাই ষষ্ঠী করলেন, সেখানেও দিলীপ ঘোষকে কথা শুনতে হয়েছে। এমনকি তার সন্তান মারা গেছিল, মানে সৎ সন্তান, সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে। তারপরেও কিন্তু দিলীপ ঘোষ চুপ থাকেননি, উনি কিন্তু বরাবরই মুখ খুলেছেন সর্বসম্মুখে। এমনকি সবাইকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জবাবও দিয়েছেন, তাই না? কারণ দিলীপ ঘোষ পরিষ্কার বলেন যে আমি কিন্তু কারো কথায় চুপ থাকনে বলা মানুষ নয়, আমি যা বলবো যা করব সবার সামনে আর সর্বসম্মুখে বলবো। তো ঠিক সেইভাবে দিলীপ ঘোষ কিন্তু ফাইনালি এবার মুখ খুললেন। উনি কি বললেন, কারণ রাজনৈতিক মহলে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন কথা উঠছে, বিভিন্ন মহলে বিভিন্ন কথা আলোচনা হচ্ছে, বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। তো যার জন্য দিলীপ ঘোষ সামনে এসে কিন্তু কিছু স্পষ্ট বার্তা রাখলেন বা বক্তব্য রাখলেন। কি বললেন দিলীপ ঘোষ, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। প্রথমত আপনাদেরকে বলি, এই যে দিলীপ ঘোষ, যেখানে দিলীপ ঘোষকে প্রথমত বিজেপি থেকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। আপনাদেরকে বললাম প্রথমেই যে দিলীপ ঘোষ কিন্তু ওই যে বিয়ে করেছেন, তারপরে দিলীপ ঘোষ কিন্তু বিয়ে করার পর মানে উনি দল থেকে বেশি বলতে পারেন যে অনেক কারণে উনি ওনার স্ত্রীকে নিয়ে দীঘায় গিয়েছিলেন। এই সমস্ত কারণে কিন্তু দিলীপ ঘোষকে মানে বিজেপি থেকে অনেকটা কিন্তু দল থেকে কোণঠাসা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু মনে করেন যে আমি কিন্তু কোনো সভাপতি নই, আমি একজন কর্মী, আমাকে ওনারা সবসময় ডাক দিবেন না, আর আমি একজন কর্মী হয়ে যা আমার করা উচিত, আমাকে যা দায়িত্ব দেবে আমি কিন্তু তা পূরণ করব। তো সেইভাবে দেখুন যে দিলীপ ঘোষ কী বলছেন আপনাদেরকে বলি। প্রথমত যে ভোটে নজর রেখে যখন ঘোর গোছাচ্ছে, মানে ঘর গোছানো হচ্ছে বঙ্গ বিজেপি থেকে, তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আচমকা জল্পনা ছড়ালো। মানে দিলীপ ঘোষকে নিয়ে আচমকা একটি মারাত্মক জল্পনা সামনে এলো, যেটা হলো দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে পারেন বলে গুঞ্জন তৈরি হলো পদ্ম শিবিরে। বুঝতে পারছেন? দিলীপ ঘোষ যেহেতু নিজের মুখে বলেছিলেন, এমনকি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার উনিও কিন্তু বলেছিলেন যে দিলীপ ঘোষ কোনোদিনও বিজেপি পার্টি ছেড়ে অন্য পার্টিতে যাবেন না। মানে টিএমসির কথা বলা হচ্ছিল, যেখানে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘাতে গিয়েছিলেন, মানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। তো সেইভাবে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল। তখন কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী নিজের মুখে বলেছিলেন, এমনকি দিলীপ ঘোষও বলেছিলেন যে আমি বিজেপি করছি আর আজীবন করে যাব। তবে কি দিলীপ ঘোষ নিজের কথা থেকে মানে পাল্টি খেলেন? কারণ দেখুন যে দিলীপ ঘোষকে একটি জল্পনা সামনে আসে, যেখানে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ নতুন একটি দল গড়তে পারেন। এই কথাগুলো উঠছে, সেই গুঞ্জন ছড়ালো দলের বাইরেও। কতজনকে নিয়ে বৈঠক করেছেন দিলীপ, কোথায় বৈঠক করেছেন, কবে করেছেন, এমন নানা কথা ভাসতে শুরু করেছে। তবে দিলীপের বৈঠকে যারা ছিলেন বলে জল্পনা, তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা বা বৈঠক হওয়ার কথা অস্বীকার করেছেন। বুঝতে পারছেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নেতা জানিয়েছেন বৈঠক হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। নাম সর্বসম্মুখে আনবেন না, কিন্তু বলছেন যে এক প্রবীণ নেতা এই সমস্ত খবর পেয়েছেন, তবে তিনি নিজে সেখানে ছিলেন না বলে দাবি করেছেন। ঠিক কী কী জল্পনা তথা গুঞ্জন ছড়িয়েছে দিলীপকে ঘিরে, সেটা এবার আপনাদেরকে বলি। যে শুক্রবার সল্টলেকে জনা 25 বিজেপি, বুঝতে পারছেন, 25 জন বিজেপি নেতা নেত্রী দিলীপের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন, এটা একটি জল্পনা সামনে আসে। দ্বিতীয়ত আসছে যে সে বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বুঝতে পারছেন? যেখানে বলা হচ্ছে যে নতুন হিন্দুদের নিয়ে একটি দল গঠন করার কথা বলা হয়েছে। তৃতীয়ত দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা।
মানে যেই দল দিলীপ ঘোষ গড়তে চলেছেন সেই দলের সম্ভাব্য নাম হলো গিয়ে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। চতুর্থ হলো যে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে, বুঝতে পারছেন, টি শার্ট বিলি করা হয়েছে। পঞ্চম হলো এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচনে কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে। মানে এত দূর অবধি গুঞ্জন কিন্তু সামনে চলে এসছে। তারপর দিলীপ যদি সত্যি এমন কোনো বৈঠক করে থাকেন তাহলে কারা তার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন এই প্রশ্নের স্পষ্ট উত্তর কারো কাছে নেই। যারা এই বৈঠক নিয়ে সবচেয়ে বেশি চর্চা করেছেন তাদের কাছেও এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর কিন্তু নেই। কিন্তু জল্পনায় নানা গোত্রের নেতা নেত্রীর নাম, মানে জল্পনায় বিভিন্ন রকমের নেতা নেত্রীর নাম, হ্যাঁ, বিজেপিতে এই মুহূর্তে বিক্ষুব্ধ হিসেবে পরিচিত কারা, কাদের সঙ্গে বর্তমান নেতৃত্বের দূরত্ব বেশি, বড় সরকারি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কাদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এমন অনেক নেতা ও নেত্রীর নাম নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ওই বৈঠকে ছিলেন বলে অনেকে দাবি করছেন, কিন্তু আনন্দবাজার.comকে সায়ন্তন বলেন এক সাংবাদিকের মাধ্যমে উনি বলেন যে আমি শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিতে ছিলাম। সব কর্মসূচি প্রকাশ্য ছিল। কখন কোথায় গিয়েছি সেই এলাকার বিজেপি কর্মীদের জিজ্ঞাসা করলেই নিশ্চিত হয়ে যাবেন। সায়ন্তের কথায় প্রথম অনুষ্ঠান ছিল দক্ষিণদাড়িতে, পরে আমতা উদয়নারায়ণপুর চলে গিয়েছিলাম। রাতে নিউ টাউনের আরেকটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু সাঁতরাগাছিতে এমন জ্যামে আটকে গেছিলাম যে নিউ টাউনের ওই অনুষ্ঠানে যেতে পারিনি। শুক্রবার যদি কোনো বৈঠক হয়ে থাকে আমি সেখানে কিন্তু ছিলাম না, উনি এটা পরিষ্কার করেছেন। রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠকের নামও কিন্তু ওই বৈঠকের উপস্থিতির তালিকায় ছিল, একাংশের দাবি। কিন্তু রাজকমল বলেছেন এমন কোনো বৈঠকে আমি ছিলাম না, আমাকে কেউ বৈঠকে ডাকেননি, আর ডাকলেও আমি যেতাম না। 1990-এর দশক থেকে বিজেপিতে রয়েছি, দল ভোটের টিকিট দেয় না, তাও তো বিজেপিতেই রয়েছি, তাই আমার অন্তত অন্য দলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। রাজকমলের ব্যাখ্যা, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশাসনের জন্য মানুষ বিজেপির মুখ চেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি ভেঙে নতুন দল কেউ গড়লে তা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে বলে আমি মনে করি। রাজ্য বিজেপির আরেক প্রাক্তন সহসভাপতি রিতেশ তিওয়ারি এই মুহূর্তে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত হয়ে রয়েছেন। তিনি বৈঠকে ছিলেন কি না তা নিয়ে কৌতূহল তৈরি হয়। রিতেশের গলাতেও প্রায় রাজকমলের সুর। তিনি আনন্দবাজারকে জানিয়েছেন যে আমি এমন কোনো বৈঠকের কথা এই প্রথম শুনছি, তবে যদি এই বৈঠকের কথা জানতে পারতাম বা যদি আমাকেও ডাকা হতো বা ডাকতেন তাহলে যেতাম না। রিতেশের সংযোজন বিজেপি আমাকে দূরে সরিয়ে রেখেছে বলে কেউ বিজেপি ভাঙলে তার সঙ্গে গিয়ে যোগ দিতে হবে এমনটা আমি মনে করি না। আমি যেমন আছি বেশ ভালো আছি। এই নেতাদের মধ্যে একজনের অবশ্য দাবি এইরকম একটি বৈঠক হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে এই জল্পনার মাঝে দিলীপ নিজে কি বলছেন সেটা এবার আপনাদেরকে বলি। তিনি আনন্দবাজারকে বলেছেন যে এরকম কিছু এখনো পর্যন্ত হয়নি। কোমর ব্যথায় বেশ কয়েকদিন উনি বলছেন যে স্পষ্টভাবে বলছেন যে আমি কোমর ব্যথায় বেশ কয়েকদিন কষ্ট পাচ্ছিলাম, ঘর থেকে বেরোতেই পারছিলাম না। অনেক দিন পরে গতকাল যোগ দিবস পালন করতে বেরিয়েছিলাম, আর আমার নামে এইসব বলা হচ্ছে। সল্টলেকে শুক্রবার 25 জনকে নিয়ে বৈঠক, দলের নাম স্থির করে নেওয়া, সেই নাম লেখা টি শার্ট বিলি করা, এই সবই সমস্তটাই জল্পনা। তাহলে জল্পনা না হলে পুরোটাই ভিত্তিহীন। বলছে যে জল্পনা, এই সমস্ত কিছু জল্পনা হয়ে গেছে, এটা পুরোটাই ভিত্তিহীন। দিলীপ বললেন এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই, আমি চুপচাপ বসে সব দেখছি। আমার নামে কত কিছু বলা হচ্ছে বা কত কী রকমের জল্পনা সামনে আসছে, বুঝতে পারছেন? যে দিলীপ ঘোষ, ওই যে বললাম যে দিলীপ ঘোষ এমন কিছু কথা বলেন যেখানে আর কিছু বলাই থাকে না। উনি পরিষ্কার বললেন আমি কোমর ব্যথায় বেশ কয়েকদিন যন্ত্রণায় ছটফট করছি, আমি ঘরেই বসে আছি, এই আসলাম যোগ দিবসে যোগ দিয়েছি। তো
বুঝতেই পারছেন যে দিলীপ ঘোষ মানে দিলীপ ঘোষের কোনো তুলনা হয় না, উনি যা কথা বলেন সোজাসাপটা। তো যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য বললাম। এখনও অবধি হয়নি যে দিলীপ ঘোষ অন্য পার্টিতে যাচ্ছেন, এমন কোনো তথ্য সামনে আসেনি যেখানে বারবার বলা হচ্ছে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিচ্ছেন। দেখুন, দিলীপ ঘোষ বরাবরই বিজেপি করে এসছেন, মানে আরএসএস থেকে উনি বিজেপিতে যোগ দিয়েছেন, উনি বিজেপি করছেন। উনি মনে করেন যে আমি বিজেপিতে যতদিন আমি পার্টি করব বিজেপি করব, যেটা উনি সর্বসম্মুখে বলেছেন। এবার কেউ ভিতরে কি ভাবছে সেটা তো আমি জানি না, তবে আগামীতে অবশ্যই যদি দিলীপ ঘোষ টিএমসিতে যায় বা অন্য দলে যোগ করেন বা অন্য দল গঠন করেন, সেটা অবশ্যই আমাদের সামনে আসবে, অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য সেটাও কিন্তু জানাবো। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে চাকরিহারারা, যেখানে আপনারা জানেন যে চাকরিহারারা কিন্তু এখনও অবধি ওনারা আন্দোলন করেই যাচ্ছেন, ওনারা নিজেদের জন্য, নিজেদের অধিকারের জন্য, নিজেদের সম্মানের জন্য লড়াই কিন্তু চালিয়েই যাচ্ছেন। যেখানে এবার চাকরিহারাদের ফিরল কপাল, ওনাদের জন্য এবার শিক্ষা দপ্তর কিন্তু একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে, পদক্ষেপ নিয়েছেন। কে নিলেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। ইতিমধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফের পরীক্ষায় না বসে চাকরিহারারা শিক্ষকদের অনেকেই, বুঝতে পারছেন, পরীক্ষায় না বসে চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে পেতে পারেন বা মানে ওনারা পেতে চাইছেন সেই ছেড়ে আসা পুরনো সরকারি চাকরিতে। যেই চাকরি ছেড়ে ওনারা এই চাকরিতে যোগ করেছেন, অনেকের দাবি যে আমরা পুনরায় সেই আগের চাকরিতে ফিরে যেতে চাই। এবার চাকরিহারা শিক্ষকদের মধ্যে অনেকেই শিক্ষা দপ্তরে আবেদন করেছেন পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে চায়। এবার সেই বিষয়ে পদক্ষেপ করল রাজ্য। আবেদনকারীরা যোগ্য না অযোগ্য তা যাচাই করতে সম্প্রতি ডিআইদের কাছে নির্দেশ পাঠিয়েছেন শিক্ষা দপ্তর। বুঝতে পারছেন যে শিক্ষা দপ্তর কিন্তু এবার নির্দেশ পাঠিয়েছে যোগ্য না অযোগ্য তা যাচাই করতে, মানে এবার কিন্তু সেটা নির্দেশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ জানায় যোগ্য চাকরিহারা যদি এই শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনো সরকারি চাকরি করতে অন্য কোনো সরকারি চাকরি করতে করতে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান, তাহলে তারা পুনরায় নিজেদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল। রাজ্য সরকার যাতে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে চাকরিহারা শিক্ষকদের শিক্ষাকর্মীরা বলতে পারেন যে ওনাদের জন্য কিন্তু তেমন কোনো এখনও অবধি নির্দেশ দেওয়া হয়নি। সূত্রের খবর, চাকরিহারা শিক্ষকদের মধ্যে 1,556 জন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করেন। টোটাল আবেদন করা হয়েছে 1,556 জন, যারা পুরনো চাকরি যেই চাকরি ছেড়ে এই শিক্ষকের চাকরি ওনারা নিয়োগ করে যোগ দিয়েছিলেন। তো যার জন্য কিন্তু ওই চাকরিতে ফিরে যাওয়ার জন্য ওনারা কিন্তু আবেদন করেছেন। ওই সংখ্যক আবেদন জমা করেছে পৃথকভাবে বিকাশ ভবন। শিক্ষা দপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, জেলা প্রাইমারিতে আবেদন জমা পড়েছে। ডিআইদের পাঠানো ফরম্যাট জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় চাকরিরত অবস্থায় ছিলেন। জানা গিয়েছে 2016 SLSTতে কোন স্কুলে আবেদনকারীরা যোগদান করেছিলেন, সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর কাজে যোগ দেওয়ার পরে অ্যাপ্রুভাল হয়েছিল কি না, পাশাপাশি তার ঠিক মতো বেতন পাচ্ছিলেন কি না, এই সমস্ত বিষয়ে বিস্তারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে সমস্ত কিছুর জন্য কিন্তু এবার ওনারা শিক্ষা দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি ওনারা আগে কোথায় করছিলেন তারও পুরো ডিটেলস। তাছাড়া এই যে ওনারা এই চাকরি নিয়ে যে চাকরিতে ওনারা লড়াই করছেন, তো সেই আগে যে চাকরি ছেড়ে এসেছেন সেটা নিয়েও কিন্তু এবার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে। তো যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডিআইদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। তো আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য ডিটেলসে নিয়ে আসবো। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। আর হ্যাঁ, দিলীপ ঘোষকে নিয়ে বলি, দিলীপ ঘোষকে নিয়ে যারা বলছেন যে দিলীপ ঘোষ হেনা তেনা, দেখুন যত কিছু বলুক না কেন, এটা কথা মানতেই হবে আমাদেরকে যে বিজেপির মধ্যে দিলীপ ঘোষ কিন্তু এমন একজন মানুষ ছিলেন যে বিজেপির দলের মধ্যে দিলীপ ঘোষ থাকলে, বিশেষ করে এই সময়টাতে যে সামনে ভোট, আগামীতে 2026-এ ভোট, সেখানে দিলীপ ঘোষ থাকলে কতটা যে দলের লাভ হবে এটা কিন্তু আমরা সকলে জানি।
দিলীপ ঘোষ ভাঙা মানে দলটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর দিলীপ ঘোষ থাকা মানে দলের একটা জোট বা বলতে পারেন যে লাভবান হওয়া, তাই না? এটা আমরা সকলে মানি আর জানি। দেখা যাক আগামীতে কী হচ্ছে। যে প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা। টাটা।